দর্শক, চলুন আজ নীল আকাশের নিচে একরাশ নীল বেদনা নিয়ে হারিয়ে যাই নীল দরিয়ার বুকে। বেদনা কেন বলছি? কারণ প্রতিটি দরিয়া বা জলধারার আছে নিজস্ব একটি ইতিহাস ও ঐতিহ্য, আছে নিজস্ব একটি গল্প বা উপকথা, আর সাথে কিছু দুঃখগাথা। গুরুত্বের বিচারে কোনো কোনো দরিয়ার গল্প হয়তো একটু বেশি বেদনাময়। সে যাই হোক, আজ আমরা ভেসে যাব সুপ্রাচীন কাল থেকে প্রবাহমান মহা ঐতিহাসিক এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ নদী নীলনদ দিয়ে। নীলনদের নাম শুনলেই সর্বপ্রথম আমাদের কানে বেজে ওঠে মিশরের কথা। মিশরের নীলনদ নামেই এটি গোটা বিশ্বে অনেক বেশি সুপরিচিত। কিন্তু এটি মূলত আফ্রিকা মহাদেশের একটি নদী, যা 11টি দেশ অতিক্রম করে বয়ে চলেছে সৃষ্টির সেই কবে থেকে। এই নীল নদী বিশ্বের দীর্ঘতম নদী। এর প্রতিটি বাঁকে বাঁকে জড়িয়ে আছে কোন সুদূরে হারিয়ে যাওয়া অসংখ্য জনপদের অজানা কথা, যা আজও চলমান। শুধু তাই নয়, এই নীলনদের গুরুত্ব ও তাৎপর্য এতটাই দৃষ্টান্তমূলক যে মহান সৃষ্টিকর্তা মানবজাতির উদ্দেশ্যে তার পবিত্র ঐশী গ্রন্থেও এই নদীকে কেন্দ্র করে ঘটে যাওয়া নানা ঘটনা বারংবার উল্লেখ করেছেন। তো প্রিয় দর্শক, এই মহান নীলনদ সম্পর্কে জানতে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন। দর্শক, শুরুতেই নীলনদের সৃষ্টি ইতিহাস জানার চেষ্টা করি। গবেষণায় জানা যায় নীলনদের গঠন প্রক্রিয়া শুরু হয়েছিল আজ থেকে 60 লাখ বছর আগে। আইস এজ বা বরফ যুগে মহাসাগরের পৃষ্ঠতল বর্তমান সময়ের চেয়ে অনেক কম ছিল। সে সময় আটলান্টিক মহাসাগর থেকে আলাদা হয়ে যাওয়ার কারণে ভূমধ্যসাগরের পানি শুকিয়ে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। প্রাগৈতিহাসিক এই ঘটনাকে বলা হয় মেসিনিয়ান স্যালিনিটি ক্রাইসিস। সমুদ্রের পৃষ্ঠতল আরও নিচে নেমে যাওয়ার কারণে যে সকল নদী সমুদ্রে পতিত হতো, সেখানে অধিক মাটি ক্ষয় হয়ে তৈরি হয় ক্যানিয়ন বা গিরিখাত। নীলনদের ঐতিহাসিক এই পর্যায়কে বলা হয় ইওনাইল বা প্যালিওনাইল। সে সময় নীলনদ পরিণত হয়েছিল এক সুবিশাল গিরিখাতে, যা দেখতে ছিল অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়নের মতোই বিশাল এবং গভীর। অতিকায় প্রবল এক বন্যায় 250 কিলোমিটার লম্বা ক্যানেলের মধ্য দিয়ে পানি প্রবাহিত হয়ে আটলান্টিক এবং ভূমধ্যসাগর আবার এক হয়েছিল, যা জিব্রাল্টার প্রণালী নামে পরিচিত। অবাক বিষয় হলো, আটলান্টিকের পানি দিয়ে ভূমধ্যসাগর ভরতে সময় লেগেছিল প্রায় 2 বছর। মেসিনিয়ান স্যালিনিটি ক্রাইসিস কেটে গেলে নীলের গিরিখাতও পানিতে ডুবে যায়, আর নীলের অন্যান্য উপনদী থেকে বয়ে আসা পলি দিয়ে এই গিরিখাত ভরাট হতে সময় লেগেছিল পরবর্তী 1 লাখ বছর। নীল উপত্যকা আজকের এই অবস্থায় পরিণত হয়েছে প্রায় 10 লাখ বছর আগে। ভূমধ্যসাগর শুকিয়ে যাওয়ায় এই অঞ্চলের অন্যান্য প্রধান নদীগুলো ভরাট হওয়া গিরিখাতের উপর দিয়ে বয়ে চলেছে আজও। দর্শক, এবার জেনে নেই নীলনদের অন্যান্য বিষয় সম্পর্কে। আমরা জানি পানি প্রবাহের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় নদী হলো অ্যামাজন, আর নদীর উৎপত্তি স্থল থেকে শেষ প্রান্তের দূরত্ব বিচারে সবচেয়ে দীর্ঘতম নদী হলো নীলনদ। এই নদের দৈর্ঘ্য প্রায় 6695 কিলোমিটার বা 4130 মাইল। শুরুতেই বলেছি, নীলনদ তার চলার পথে আফ্রিকা মহাদেশের 11টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। দেশগুলো হলো মিশর, সুদান, দক্ষিণ সুদান, ইথিওপিয়া, উগান্ডা, কঙ্গো, কেনিয়া, তানজানিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি এবং ইরিত্রিয়া। নীলনদের 2টি উপনদী রয়েছে। একটি হলো শ্বেত নীলনদ বা হোয়াইট নাইল এবং আরেকটি নীলাভ নীলনদ বা ব্লু নাইল। এই 2টি উপনদীর মধ্যে শ্বেত নীলনদ দীর্ঘতম। শ্বেত নীলনদ বা হোয়াইট নাইল আফ্রিকার মধ্যভাগের হ্রদ অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে। এটি সর্বদক্ষিণে রুয়ান্ডা থেকে উৎপন্ন হয়ে উত্তরের তানজানিয়া, উগান্ডা ও দক্ষিণ সুদানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। উল্লেখ্য, শ্বেত নীলনদের উৎপত্তি স্থল হিসেবে আফ্রিকার বৃহত্তম জলধারা ভিক্টোরিয়া হ্রদকে বিবেচনা করা হয়। আর অন্যদিকে নীলাভ নীলনদ বা ব্লু নাইল আবিসিনিয়া বা ইথিওপিয়ার তানা হ্রদ থেকে উৎপন্ন হয়ে পূর্ব সুদানের দিকে বয়ে গেছে। নীলনদের এই 2টো উপনদী দীর্ঘ পথ পাড়ি দিয়ে সুদানের রাজধানী খার্তুমে এসে মিলিত হয়েছে। নদীটি তার গতিপথে বিশাল বদ্বীপ সৃষ্টি করে সবশেষে ভূমধ্যসাগরে গিয়ে পতিত হয়েছে। নাইল বা নীলনদ নামটি এসেছে নাহল শব্দ থেকে, যার অর্থ প্রবাহমান উপত্যকা। গ্রিক কবি হোমার তার লেখা মহাকাব্য অডিসিতে নীলনদকে ইজিপ্টাস নামে অভিহিত করেছেন, আর প্রাচীন মিশরীয়রা এই জলধারাটিকে ডাকত ইতেরু নামে, যার অর্থ মহান নদী। কিন্তু নীল নামটি এসেছে গ্রিক শব্দ নীলস থেকে, যার অর্থ নদীর উপত্যকা।
মিশরের বাইরে নীল নদের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল দেশ হল সুদান, আর তাই সুদানিজদের কাছে নীল নদ একাধিক নামে পরিচিত। নামগুলো হল আল নীল, আল বাহর এবং বাহর আল নীল বা নাহার আল নীল। নীল নদের এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা পৃথিবীর অন্য কোনো নদীর নেই। যেমন প্রাচীনকালে মিশরের আদিবাসীদের কাছে একটি আশ্চর্য ব্যাপার ছিল যে গ্রীষ্মকালে অর্থাৎ শুষ্ক মৌসুমে নীলনদ কিভাবে এত পানি বহন করে, কারণ মিশরে সেই সময় তেমন কোনো বৃষ্টিই হয় না। অথচ গ্রীষ্মে যেখানে সব নদী শুকিয়ে যেত সেখানে নীলনদ পানিতে ভরে যেত। এ কারণেই প্রাচীন মিশরীয়রা নীলনদকে বলতো গ্রীষ্মকালীন জলধারা। এক্ষেত্রে শ্বেত নীলনদ সারা বছর স্বাভাবিকভাবেই নীলনদে পানি প্রবাহ বজায় রাখত, কিন্তু ব্লু নীল ছিল একেবারেই ভিন্ন। শীতকালে ব্লু নীল প্রায় শুকিয়ে যায়। গ্রীষ্মকালে ভারত মহাসাগরের আর্দ্র বায়ু যখন আবিসিনিয়ার উচ্চভূমিতে বাধা পায় তখন মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। একটানা এই বৃষ্টিপাত 2-3 মাস ব্যাপী চলতে থাকে। তখন শ্বেত নীলের ভূমিকা খুব একটা থাকে না। এই সময় নীলনদের প্রায় 80% পানি ব্লু নীলের মাধ্যমে নীলনদে প্রবাহিত হয়। দক্ষিণ থেকে উত্তরে বয়ে চলা এই নদীটি বছরের সবচেয়ে উষ্ণতম সময়ে কিভাবে বন্যায় প্লাবিত হতো তা প্রাচীন মিশরীয় ও গ্রিকদের কাছে ছিল এক অজানা রহস্য। প্রাচীন মিশরীয়দের কাছে নীলনদ এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে নীলনদে যে মাসে বন্যা হতো সেই মাস দিয়েই তাদের ক্যালেন্ডার শুরু হতো। বার্ষিক বন্যার মৌসুমে নীলনদের পানির স্তর পরিমাপের জন্য মিশরীয়রা এক বিশেষ পদ্ধতি আবিষ্কার করেছিল, যার নাম নাইলোমিটার যন্ত্র। নীলনদের উত্তরাংশ প্রায় পুরোটাই মিশরের মরুভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। মিশরের সভ্যতা প্রাচীনকাল থেকেই নীলনদের উপর নির্ভরশীল। নীলনদের অববাহিকায় মিশরের বেশিরভাগ শহর এবং অধিকাংশ জনপদ গড়ে উঠেছে। প্রাচীন মিশরের প্রায় সমস্ত সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপনাও তৈরি করা হয়েছিল নীলনদের তীরে। এমনকি মিশরীয় সভ্যতার সবচেয়ে বিস্ময়কর স্মারক পিরামিড নির্মাণেও এই নীলনদের গুরুত্ব ছিল অপরিসীম, আর তাই মিশরকে বলা হয় নীলনদের দান। প্রাচীন মিশরীয়রা সদা প্রবাহমান এই নদীটির নাম দিয়েছিল অরু বা অর, যার অর্থ কালো। এর কারণ হলো প্রতি বছর বন্যায় নীলনদ তার আশেপাশের জমিতে কালো রঙের পলি বয়ে আনত। তখন মনে হতো যেন পুরো অঞ্চল অন্ধকারে ছেয়ে গেছে। সমৃদ্ধ এই কালো রঙের পলি মিশরকে উর্বর করে তুলত এবং এই পলি আচ্ছাদিত ভূমিতেই মিশরীয়রা কৃষিকাজ করে মূল্যবান ফসল ফলাত। হাজার হাজার বছর ধরে বয়ে চলা নীলনদ দিনে দিনে শুকিয়ে যাচ্ছে। এমনকি 1970 সালে মিশরে আসওয়ান হাই ড্যাম নামের একটি বাঁধ নির্মাণের পর থেকে নীলনদে আর কোনো বন্যাই হয় না, কারণ এই বাঁধের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন, সেচ কাজ ও বাসস্থানে পানি সরবরাহের মাধ্যমে নীলনদের প্রবাহ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। কালের পরিক্রমায় অসংখ্য মানুষকে জীবিকার যোগান দিয়ে আসা নীলনদ আজ যেন নিজেই নিঃস্ব। উপরন্তু ইথিওপিয়ার উত্তরাঞ্চলে নীলনদের উৎস নদী ব্লু নদীর জলধারায় রেনেসা বাঁধ নির্মিত হচ্ছে, আর এটি হবে আফ্রিকার সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প। এই নিয়ে মিশর এবং ইথিওপিয়ার মধ্যে বিরোধও শুরু হয়েছে ইতিমধ্যে। নদীকেন্দ্রিক নগরের অনিয়ন্ত্রিত ব্যবস্থাপনা, রাসায়নিক বর্জ্য, জলবিদ্যুৎ উৎপাদন এবং পানি নিয়ন্ত্রণের জন্য বাঁধ নির্মাণ নীলনদের প্রবাহকে যেন পুরোপুরি স্তব্ধ করে দিতে চাইছে। নদীটি শুকিয়ে যাওয়ার আরেকটি প্রধান কারণ হল মিশরের অত্যধিক জনসংখ্যা বৃদ্ধি। বর্তমানে মিশরের জনসংখ্যা প্রায় 10 কোটির কাছাকাছি। ধারণা করা হচ্ছে আগামী 50 বছরে দেশটির জনসংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হবে। আর মিশরের ক্রমবর্ধমান এই বিপুল সংখ্যক জনসংখ্যার 95% সরাসরি নীল নদের পানির ওপর নির্ভরশীল এবং তারা নীল নদের মাত্র কয়েক কিলোমিটারের মধ্যেই বসবাস করে। এছাড়াও নীলনদ শুধু মিশরের নয়, আন্তর্জাতিক নদী হিসেবে এর উপর আরও 11টি দেশের অধিকার রয়েছে। তাদের মধ্যে আবার সুদানও মিশরের মতোই নীলনদের পানির উপর অতিমাত্রায় নির্ভরশীল। পরিসংখ্যানে দেখা যায় মাথাপিছু পানির প্রাপ্যতা অনুসারে মিশর ইতিমধ্যেই পৃথিবীর দরিদ্রতম দেশগুলোর একটি, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের একজন নাগরিকের জন্য বরাদ্দকৃত পানির বাৎসরিক পরিমাণ ৯,৮০০ ঘনমিটার, আর সেখানে মিশরের একজন নাগরিকের জন্য বরাদ্দকৃত বাৎসরিক পানির পরিমাণ মাত্র ৬৬০ ঘনমিটার। আফ্রিকার প্রায় 30 কোটি মানুষ নীলনদের পানির উপর ওতপ্রোতভাবে নির্ভরশীল। নীলনদের পানি ব্যবহারে কে প্রাধান্য পাবে তা নিয়ে 1959 সালে মিশর ও সুদানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
সেই পানি বন্টন চুক্তি অনুযায়ী প্রতি বছর মিশর পাবে 55.5 বিলিয়ন ঘনমিটার এবং সুদান পাবে 15.5 বিলিয়ন ঘনমিটার পানি। মিশরের নীলনদ বাহিত 80% পানি আসে ইথিওপিয়া থেকে। অথচ সেই চুক্তিতে ইথিওপিয়া বা নীলনদের অন্তর্ভুক্ত অন্যান্য দেশের সাথে পানির ভাগাভাগি কেমন হবে তার কোনো উল্লেখ নেই। বহু দশক ধরে প্রচেষ্টার পরেও দেশগুলো কোনো সমঝোতায় আসতে পারেনি। বরং মিশর ও ইথিওপিয়ার উচ্চাভিলাষী জলবিদ্যুৎ প্রকল্প নীলনদের পানির উপর চাপ বাড়িয়েছে বহুগুণ। এর প্রেক্ষিতে কেনিয়া, তানজানিয়া ও উগান্ডার মতো নদী তীরবর্তী দেশগুলো নীলনদের বেসিন শাসনের জন্য একটি নতুন সমবায় আইনের পক্ষে জোর দাবি তুলেছে। প্রাকৃতিক সম্পদ সৃষ্টির এক অপার মহিমা এবং মানব জাতির জন্য এক অমূল্য দান। কিন্তু বিশ্ব রাজনীতি, অর্থনীতি, দখল, অন্যায্য ভাগাভাগি আর এই নিয়ে মারামারি শুধু প্রাকৃতিক সম্পদই বিনষ্ট করছে না, সেই সাথে বিনষ্ট করছে মানুষে মানুষের সৌহার্দ্য, ভ্রাতৃত্ব এবং আন্তর্জাতিক সম্পর্ক। কিন্তু পৃথিবীর নাগরিক হিসেবে আমরা এটা কখনোই চাই না। বিশেষ করে নীল নদের মতো ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী সুপ্রাচীন একটি গুরুত্বপূর্ণ নদীর ধ্বংস কোনোভাবেই কাম্য নয়। তো প্রিয় দর্শক, কেমন লাগলো নীল নদ নিয়ে আজকের প্রচেষ্টা? যদি ভালো লাগে তাহলে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত দিন। আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ। সবাইকে ধন্যবাদ।